রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। চীন 2027 সালে তাইওয়ান দখল অভিযান পরিচালনা করবে। মহাকাশ প্রতিরক্ষা খাতে $41 বিলিয়ন বরাদ্দ জার্মানির। নজিরবিহীন বয়কটের মধ্যে জাতিসংঘে ভাষণ নেতানিয়াহুর। লাদাখে আটক জেন জি আন্দোলনের প্রধান নেতা, অতিরিক্ত সেনা মোতায়েন। ভেঙে গেছে সিরিয়া ইসরায়েল শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা মনে করেন 2027 সালে চীন তাইওয়ান দখলে অভিযান চালাতে পারে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর লক্ষ্যে চীনা আর্মিকে প্রস্তুত করছেন। সম্প্রতি রাশিয়ার 800 পৃষ্ঠার একটি গোপন ডকুমেন্ট ফাঁস হয়েছে। গোপন এই ডকুমেন্ট পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। ফাঁস হওয়া ডকুমেন্টে বলা হয়েছে, রাশিয়া চীনকে গোপন অনেক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর করছে। তাইওয়ান অভিযানের লক্ষ্যে রাশিয়া চীনকে এ সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের বিশ্বাস, নিকট অতীতে বড় কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই চীনের, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান আর্মি রয়েছে বড় ধরনের যুদ্ধ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা রাশিয়া শেয়ার করবে চীনের কাছে। রাশিয়ান যুদ্ধ ফেরত সেনা কর্মকর্তারা প্রশিক্ষণ দেবে চীনা আর্মিকে, সেখানে তারা তাদের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন চীনা সেনা কর্মকর্তা ও সৈনিকদের সামনে। রাশিয়ান এই অভিজ্ঞতা সহায়তা করবে চীনকে তাইওয়ান অভিযানের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ অনলাইনের খবরে বলা হয়েছে, চীন রাশিয়ার কাছে হাই অল্টিটিউড প্যারাশুট সহ বিভিন্ন ধরনের সহায়তা চেয়েছে। 1949 সালে চীনা বিপ্লবের পর জাতীয়তাবাদীরা পালিয়ে আশ্রয় নেয় তাইওয়ান দ্বীপে। সেই থেকে তাইওয়ান আলাদা, কিন্তু চীন তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে। চীন বলেছে, তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয়, তাহলে আজ হোক কাল হোক চীন তাইওয়ান দখল করবে। যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে নিলেও একই সাথে তাইওয়ানকে আলাদা রাখার ব্যাপারে সব ধরনের সহায়তা করে যাচ্ছে, যা নিয়ে তীব্র বিরোধ বিরাজ করছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে। মূলত যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তায় আজও আলাদা হিসেবে টিকে আছে তাইওয়ান। মহাকাশ সংক্রান্ত প্রতিরক্ষা প্রকল্পে $41 বিলিয়ন খরচ করবে জার্মানি। কক্ষপথে তাদের সম্পদ, স্যাটেলাইট সহ বিভিন্ন সামগ্রিক সম্পদ রক্ষা প্রযুক্তি খাতে অন্যের উপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আগামী 10 বছর পর্যন্ত জার্মানি এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার এ তথ্য প্রকাশ করেন। বরিস পিস্টোরিয়াস বলেন, উপগ্রহ নেটওয়ার্ক ছাড়া বর্তমান আধুনিক বিশ্বে একটি দেশ সম্পূর্ণ অচল। ইউক্রেন আক্রমণের আগে রাশিয়া ভিসাস্যাট স্যাটেলাইট নেটওয়ার্ক ধ্বংস করে দেয়, ফলে বন্ধ হয়ে যায় জার্মানির 6000 টারবাইন। বর্তমানে কোনো একটি দেশকে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া সম্ভব স্যাটেলাইট আক্রমণের মাধ্যমে। আর রাশিয়া ও চীন উভয় দেশের কাছে রয়েছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। তাই আমাদেরকে আমাদের স্যাটেলাইট রক্ষার পদক্ষেপ গ্রহণ করতে হবে। কক্ষপথের নিরাপত্তা, প্রতিপক্ষের হামলা থেকে সামরিক উপগ্রহ রক্ষা করা, উন্নত রাডার ও প্রযুক্তি ব্যবস্থা এখন অপরিহার্য। সেজন্য আমাদের এখন প্রতিরক্ষার অন্যতম একটি দিক হলো স্পেস কমান্ড। 1967 সালে বিশ্বের 117টি দেশ চুক্তি করে কক্ষপথে কোনো ব্যাপক বিধ্বংসী অস্ত্র মোতায়েন না করার এবং মহাকাশকে কেবল শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার বিষয়। কিন্তু বর্তমানে প্রায় অকার্যকর হয়ে গেছে এই চুক্তি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের হাতে এখন এমন সব শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা ব্যাপক বিধ্বংসী বোমাসহ কক্ষপথে অবস্থান করতে পারে এবং কক্ষপথ থেকে আক্রমণ পরিচালনা করতে সক্ষম। আর কক্ষপথ থেকে ছুটে আসা মিসাইল প্রতিহত করা প্রায় অসম্ভব। অপরদিকে রাশিয়া ও চীনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের কারণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশ, কারণ রাশিয়া ও চীন তাদের মিসাইলের সাহায্যে ধ্বংস করতে সক্ষম দূর আকাশের স্যাটেলাইট। বর্তমানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কয়েক হাজার সামরিক স্যাটেলাইট রয়েছে মহাকাশে। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিএস বুধবার ম্যারিল্যান্ডে এক সম্মেলনে বলেছেন, মহাকাশে আমাদের প্রধান হুমকি এখন চীন। প্রতিদিন না হলেও প্রতি মাসে তারা এক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করছে। জেন জি বিক্ষোভ ঘিরে উত্তাল অবস্থা বিরাজ করছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে লাদাখে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভের অন্যতম নেতা সোনম ওয়াংচুকুকে। শুক্রবার সাংবাদিক সম্মেলন আয়োজনের আগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। 2019 সাল থেকে কাশ্মীরের লাদাখে আন্দোলন বিক্ষোভ চলছে ভারতের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে। 2019 সালে বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করে। একই সাথে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আলাদা করা হয় লাদাখ।
লাদাখ। এরপর লাদাখেও জারি করা হয় কেন্দ্রীয় শাসন। এরপর লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখে আন্দোলন গড়ে তোলে বিভিন্ন সংস্থা। আলাদা রাজ্যের মর্যাদার পাশাপাশি লাদাখের স্থানীয়দের চাকরির জন্য বিশেষ কোটা সংরক্ষণ ও লাদাখের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষারও দাবি জানায় তারা। গত বুধবার লাদাখের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয় শাসক দল বিজেপির স্থানীয় কার্যালয়, আগুন দেয় পুলিশের গাড়িতে। পুলিশের গুলিতে নিহত হয় কমপক্ষে 4 জন। লাদাখ আন্দোলনের অন্যতম আয়োজক ছিল স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট এর নেতা সোনম ওয়াংচুক। বুধবারের সহিংস আন্দোলনের 14 দিন আগে থেকে অনশন পালন করে আসছিলেন সোনম ওয়াংচুক। শুক্রবার তার সংগঠনের লাইসেন্স বাতিল করে সরকার। সিরিয়া ইসরায়েল শান্তি আলোচনা ভেঙে গেছে। সিরিয়ায় ইসরায়েলি আক্রমণ বন্ধে সিরিয়ার নতুন সরকার ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতে চেয়েছিল। সিরিয়ার ইসরায়েলের আক্রমণ বন্ধের শর্ত হিসেবে সিরিয়া ইসরায়েল সীমান্তে সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু ইসরায়েলের নতুন শর্তের কারণে শেষ পর্যন্ত ভেঙে যায় আলোচনা। ইসরায়েল শর্ত দেয় পশ্চিম জেরুজালেমে তাদেরকে একটি করিডর স্থাপন করতে দিতে হবে। পশ্চিম জেরুজালেম সুয়াইদা এলাকায় বাস করে দ্রুজ সম্প্রদায়। সেখানে রয়েছে ইসরায়েলপন্থী 1,20,000 দ্রুজ। সিরিয়ার দ্রুজরা ইসরায়েলের প্রতি অনুগত এবং ইসরায়েল আর্মিতে তারা সৈনিক হিসেবে নিয়োজিত। ইসরায়েল শর্ত দেয় দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় তারা সেখানে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারবে, কিন্তু সিরিয়া একে তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যায়িত করে ইসরায়েলের সাথে আলোচনা ভেঙে দিয়েছে। নজিরবিহীন বয়কটের মধ্যে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার ভাষণ দিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। সাধারণ অধিবেশনে ভাষণের জন্য নেতানিয়াহুর নাম ঘোষণার সাথে সাথে বিভিন্ন দেশের কূটনীতিক ও সরকার প্রধানরা দলে দলে বের হয়ে যান অধিবেশন থেকে। সমগ্র আরব, আফ্রিকা সহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিরা অধিবেশন ত্যাগ করেন নেতানিয়াহুর ভাষণের সময়। এতে খালি হয়ে যায় অধিবেশন কক্ষের প্রায় 90 চেয়ার। ইসরায়েলের পক্ষের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিব্রতকর অবস্থা এড়ানোর লক্ষ্যে এ সময় দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকেন নেতানিয়াহুকে উৎসাহিত করতে। নেতানিয়াহু তার ভাষণে তীব্র সমালোচনা করেন যেসব দেশ সম্প্রতি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। নেতানিয়াহু বলেন এর মাধ্যমে তারা হামাস সন্ত্রাসীদের পুরস্কৃত করেছে। নেতানিয়াহু বলেন পশ্চিমা বিভিন্ন দেশ গণমাধ্যমের পক্ষপাতমূলক খবরের শিকার হয়ে হামাসের পক্ষ নিয়েছে। পশ্চিমা বিভিন্ন দেশের সব সমালোচনা উপেক্ষা করে নেতানিয়াহু বলেন গাজায় আমাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমরা থামবো না। হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে। নেতানিয়াহু তার ভাষণ প্রচারের জন্য গাজার বাইরে অডিও সেট স্থাপন করেন। নেতানিয়াহুর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় এসব অডিও সিস্টেমে। এ সময় নেতানিয়াহু ইসরায়েলের সৈনিকদের উদ্দেশ্য করে ভাষণ দেন জাতিসংঘ থেকে। ভাষণে হামাসের প্রতিও তিনি সতর্কবার্তা প্রচার করেন আরবি ও হিব্রু ভাষায়। তবে গাজার কেউ শোনেনি তার ভাষণ। এদিকে মুসলিম দেশের কূটনীতিকরা যখন বয়কট করেছে নেতানিয়াহুর ভাষণ, তখন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়াদ শুক্রবার নিউ ইয়র্কে নেতানিয়াহুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে বৈঠকে আমিরাত পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুকে অনুরোধ করেছেন। ইসরায়েল যদি পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করে তবে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের শান্তি চুক্তি নস্যাৎ হবে বলে সতর্ক করেন নেতানিয়াহুকে। দর্শক মণ্ডলী, সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা আমাদের এই খোলা দৃষ্টির অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আজকে আমরা মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতারের সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল, ইসরায়েলি হামলা, সে নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আমাদের আজকের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদেরই প্রিয় মুখ, আমাদের প্রিয় সহকর্মী ডক্টর সোহেল আহমেদ। ডক্টর সোহেল আহমেদ ভাই, আপনাকে খোলা দৃষ্টিতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাসির মাহমুদ ভাই, আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবার অনেকদিন পর আমরা একসাথে বসেছি। জি, অনেকদিন পরই হলো। আসলে যত কম কথা বলা যায় ততই ভালো, কিন্তু পৃথিবীতে যত দুর্ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমাদেরকে আবার মুখোমুখি করিয়ে দেয়। আপনি নিশ্চয়ই জানেন যে গত 9 সেপ্টেম্বরের ঘটনা, কাতারের আপনার সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাদের আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালিয়ে বসেছে। এই হামলা চালানোর আপত্তি যখন জানানো হলো কাতারের পক্ষ থেকে, ইসরায়েল তখন বলেছে যে এখানে হামাসের উচ্চ পদস্থ নেতৃবৃন্দরা বৈঠকে বসেছে। এখন নেতৃবৃন্দ একটা দেশের বৈঠকে যদি বসেও এভাবে কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করে কোনো অনুমতি ছাড়া হামলা চালানো, এটা কি আগ্রাসনের মধ্যে পড়ে না? জি নাসির মাহমুদ ভাই, আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে ছোট্ট করে
লিবিয়ার মরুর সিংহ পুরুষ নামে খ্যাত ওমর মুখতারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আজ অর্থাৎ 1931 সালের এই দিনে 16 সেপ্টেম্বর তিনি শহীদ হন ইতালীয় উপনিবেশবাদী ও সাম্রাজ্যবাদীদের হাতে। তিনি প্রতিরোধ সংগ্রামের এক উৎসাহদাতা। এখনো তার অনুপ্রেরণায় অনেকেই এই সঠিক পথ, সত্যের পথে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তো আমরা প্রশ্নের উত্তরে আসছি। নিঃসন্দেহে কাতারে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটা সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং যখন শান্তির জন্য বৈঠক চলছিল, অর্থাৎ হামাসের নেতারা ইসরায়েলেরই ঘনিষ্ঠ মিত্র, অর্থাৎ যার কথায় তারা উঠবোস করে, সেই দেশের প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন, বৈঠক করছিলেন, ঠিক সে সময় সেখানে বিমান হামলা চালানো হয়। এটা শান্তির বিরুদ্ধে ইসরায়েলের যে অবস্থান সেটাকে আরও একবার সুস্পষ্ট করেছে। তারা যে শান্তি চায় না, এই বার্তা এই হামলার মাধ্যমে দিয়েছে। এবং আমরা দেখেছি এই হামলার সাথে সরাসরি আমেরিকা জড়িত, কারণ আমেরিকার সেন্টকমের যে প্রধান দপ্তর সেটা ওই হামলার স্থল থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এবং তারা চাইলেই এই বিমান হামলা ঠেকাতে পারত। তাদের যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা সতর্ক ব্যবস্থা সেটা অ্যাক্টিভ হয়নি। তারা সেই হামলা চোখ বন্ধ করে দেখেছে এবং তাদের সামনেই সেই হামলা হয়েছে। এবং তারা যে নিশানা করেছিল সেই নিশানা যদি পূর্ণ হতো, সেই লক্ষ্য যদি পূর্ণ হতো, তাহলে আজকে হামাসের শীর্ষস্থানীয় সব নেতাই শহীদ হয়ে যেত। তার মানে এটা কি এক ধরনের প্রতারণা নয়? আমেরিকা আসলে সবাইকে, উচ্চপদস্থ সকল কর্মকর্তাকে এক জায়গায় এনে একবারেই মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা তাই করেছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা বেঁচে গেছেন। এবং কি আমরা জানি যে হামাসের শীর্ষ নেতা আল হাইয়ার যে ছেলেও সেখানে শহীদ হয়ে গেছেন। আরও কয়েকজন ফিলিস্তিনি এবং কাতারি নাগরিকও সেখানে শহীদ হয়েছেন। এর মধ্য দিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করেছে যে তারা শান্তি আলোচনা, শান্তির যে কোনো উদ্যোগকে তারা প্রত্যাখ্যান করে এবং সেখানে কাতারকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে যে কাতারের মতো একটি প্রভাবশালী দেশও তাদের কাছে কোনো বিষয় নয়। তারা চাইলে যে কোনো দেশে হামলা চালাতে পারে। আর এইসব তৎপরতায় সরাসরি আমেরিকা অর্থাৎ ট্রাম্প জড়িত রয়েছে, সেটা আমরা এই কাতারে হামলার মধ্য দিয়ে আরেকবার দেখেছি। ট্রাম্প এর আগে ইরানের সাথে আলোচনার নামে প্রতারণা করেছে। যখন আমেরিকার সাথে ইরান বৈঠক করছিল, পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক সে সময়ে কিন্তু আমরা দেখেছি যে ইরানে হামলা করে বসেছে। তারা প্রতিপক্ষকে অপ্রস্তুত রেখে হামলার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। এটা কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। কাপুরুষে এটা করে থাকে আসলে। না, একদিকে আমেরিকা শান্তি প্রস্তাব দিচ্ছে, আবার তাদেরই মিত্র, তাদেরই ক্রীড়নক ইসরায়েল অশান্তি সৃষ্টি করে শান্তি প্রস্তাবে হামলা চালাচ্ছে। হ্যাঁ, এবং এই যে এমন নয় যে আমেরিকা চায়নি, এটা না, কিন্তু আমেরিকাও এটার সাথে জড়িত। অর্থাৎ এই ষড়যন্ত্রের জালটা এমনভাবে করেছে, তারা সামনে দেখাচ্ছে একরকম, পেছনে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবেই এই কাজগুলো করছে। তা না হলে আমরা কাতারে তারা চাইলেই সে হামলা ঠেকাতে পারত। আমরা যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলি, সেখানে অত্যন্ত আধুনিক মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে কাতারে। সেগুলো কিন্তু কাজে লাগানো হয়নি। আমরা দেখেছি যে ইরান যখন হামলা করলো তখন ঠিকই সেসব প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য সেগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু ইসরায়েল যখন হামলা করলো তখন কিন্তু কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ হয়নি, সেগুলো কাজে লাগানো হয়নি। আপনার এই বক্তব্য কিসের ইঙ্গিত দিচ্ছে? এই বক্তব্যের ইঙ্গিতটা হলো যে আমেরিকা ইসরায়েল এমন নয় যে একজন আরেকজনের কে না জানিয়ে কাজ করে। অর্থাৎ ইসরায়েল যা করছে তার প্রতিটি কাজ আমেরিকা জানে। অর্থাৎ আমেরিকা জানে বলেই
বিমানগুলোকে ঢুকতে দিয়েছে, তাদের সাথে সমন্বয়ের ভিত্তিতেই কাতারে হামলা হয়েছে। জি, যদিও ট্রাম্প কথা অস্বীকার করছে, ট্রাম্প বলছে যে না, আমাদেরকে জানানো হয়নি। এ ধরনের মিথ্যাচার ট্রাম্পের অভ্যাস এবং আগের প্রেসিডেন্টরাও এটা করেছে। এক্স্যাক্টলি। আমরা যদ্দূর জানতে পেরেছি মিডিয়ার কল্যাণে যে এই হামলার পরে কাতারের আমন্ত্রণে একটা ওআইসির একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে মোটামুটি ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে উপস্থিত হয়েছেন। ইরানের প্রেসিডেন্টও গিয়েছিলেন সেখানে। তো সেখানে যে বৈঠকটা হয়, বৈঠক শেষে একটা খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র নিন্দা, গতানুগতিক একটা নিন্দা জানিয়ে শেষ করা হয়েছে। এমন বলা হচ্ছে মিডিয়ায় যে ওই নিন্দা প্রস্তাবটিও নাম উল্লেখ না করে করা হয়েছে। কিভাবে বিশ্লেষণ করছেন? জি, কাতারে আমরা ওআইসির শীর্ষ সম্মেলন এবং আরব লীগের শীর্ষ সম্মেলন, এটা জরুরি সম্মেলন হিসেবে তারা ডেকেছে। অর্থাৎ আরব বিশ্বের শীর্ষ নেতা এবং মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যারা ছিলেন সবাই কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং মজার বিষয় হলো, এই হামলার প্রতিক্রিয়ায় এই বৈঠকটি অনুষ্ঠিত হলেও সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসেনি। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক তো দূরের কথা, অর্থনৈতিক ও রাজনৈতিক কোনো চাপ প্রয়োগ বা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো সিদ্ধান্ত এই বৈঠক থেকে আসেনি। শুধু নিন্দাবাদ, কিছু সমালোচনার মধ্য দিয়ে এই বৈঠক শেষ করা হয়েছে। এই ধরনের পদক্ষেপ একটি খারাপ ইঙ্গিত দেয়। সেটি হলো ইসরায়েল এর মধ্য দিয়ে তার পক্ষে একটা বার্তা পেল। সেটি হলো যে কাতারের মতো স্বাধীন, সার্বভৌম এবং আরব বিশ্বে, মুসলিম বিশ্বে অত্যন্ত প্রভাবশালী দেশ অর্থনৈতিক কারণে, এরকম একটি দেশে তাদের মেহমানদের উপর এভাবে হামলা চালানো হলো। ফিলিস্তিনি নাগরিকের পাশাপাশি কাতারি নাগরিক নিহত হলো। তারপরও কাতার বা মুসলিম বিশ্বের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ দেখা গেল না। অন্তত তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারত বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারত। সেখানে যেমন ইরানের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি প্রস্তাব করেছিলেন যে আসুন আমরা ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করি। সব ধরনের সম্পর্ক, হ্যাঁ, সব ধরনের, অন্তত প্রথমে বাণিজ্যিক সম্পর্কটা ছিন্ন করি। পাশাপাশি ইরানের পক্ষ থেকে সামরিক জোট গঠনেরও কথা বলা হয়েছিল, কিন্তু এ ধরনের কোনো পদক্ষেপেই কিন্তু এই আরব এবং মুসলিম দেশের নেতারা যাননি। আমরা দেখেছি সেখানে কিছু কথার ফুলঝুরি পেয়েছি। সবাই নিন্দা জানিয়েছে, বলেছে এটা ঠিক হয়নি, ইসরায়েল বড় ধরনের অন্যায় করেছে। এ ধরনের কিছু সমালোচনা, কোনো ধরনের ঐক্যবদ্ধ পদক্ষেপের ইঙ্গিত দেয়া হয়নি। এর মধ্য দিয়ে ইসরায়েল আরও বেশি উদ্ধত্ত হয়ে উঠবে এবং সে প্রয়োজনে আরও মুসলিম দেশে হামলা করবে। আরব এবং মুসলিম বিশ্বের মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি সংস্থা, আরব লীগ এবং ওআইসি, এই দুটোর পক্ষ থেকে যদি প্রতিক্রিয়াটা এই ধরনের হয়, তো প্রশ্ন তো জাগতেই পারে তাদের দুর্বলতাটা কোথায়, কেন তারা এভাবে মানে মেনে নিচ্ছে সবকিছু নীরবে। দুর্বলতা প্রথমত এইসব দেশের যে শাসক শ্রেণী তারা আমেরিকার নিয়ন্ত্রিত। বেশিরভাগ দেশেই এখন রাজতন্ত্র, যারা এই অঞ্চলের প্রধান প্রভাবশালী এবং অর্থনৈতিক বলেন, সামরিক, রাজনৈতিক দিক থেকে যারা এখানে নেতৃত্ব দেয়, তাদের যে রাজতান্ত্রিক ব্যবস্থা, তাদের এই রাজতান্ত্রিক পরিবারগুলোর সাথে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের যে ব্যাংক ব্যালেন্স, তাদের যে সন্তান, আত্মীয় স্বজন, এদের অনেকেই আমেরিকা, ইউরোপে বসবাস করেন এবং তাদের অর্থকড়ি সেখানে জমা রাখেন। পাশাপাশি তারা মনে করেন যে পাশ্চাত্যের সমর্থন ছাড়া, পাশ্চাত্য যদি পেছনে না থাকে, তাদেরকে সমর্থন না দেয়, তাহলে তারা কয়েক দিনের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
আমরা এর আগে ট্রাম্পকে এ ধরনের কথা বলতে শুনেছি যে সৌদি আরবে আমি 1-2 দিনের ভেতর ক্ষমতার যে ক্ষমতাসীন যারা যে পরিবার ক্ষমতায় আসে সেটাকে তাদের প্রোটেকশন ছাড়া 1 সপ্তাহ টিকবে না, এই ধরনের একটা অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে তারা চাইলে সেখানকার সরকার পরিবর্তন করে নিজের নিয়ন্ত্রিত সরকার বসাতে পারে। তো এই কথা থেকেও বোঝা যায় যে তারা পেছন থেকে এইসব শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করছে। আর এই শাসক গোষ্ঠীগুলো যেহেতু তাদের সাপোর্টে তারা ক্ষমতায় রয়েছে, তারা কখনোই আমেরিকাকে খেপাতে চায় না। আমেরিকাকে খেপাতে চায় না বলেই ইসরায়েলকে খেপাতে চায় না। ইসরায়েল আমেরিকার সমর্থনপুষ্ট এবং ইসরায়েলের হৃৎপিণ্ড, অর্থাৎ আমেরিকার অনেকটা হৃৎপিণ্ডের মতো হয়ে গেছে ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলকে আঘাত করা মানে আমেরিকাকে আঘাত করা। এজন্যে এসব দেশ কখনোই ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপে যাচ্ছে না। তাদের মুসলিম ভাই, তাদের আরব ভাই গাজায় প্রতিনিয়ত শহীদ হচ্ছে, অনাহারে অর্থাহারে গুলিতে না খেয়ে মারা যাচ্ছে। প্রতিনিয়ত শিশুদের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তাদের কিন্তু হুঁশ ফিরছে না, তারা টনক নড়ছে না, তাদের কোনো প্রতিবাদের কথা আমরা সেভাবে শুনছি না। শুধু মুখের কিছু বললেই শোনা যাচ্ছে, কোনো ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা তো একটু দূরে আছি, কিন্তু আপনি চিন্তা করেন যে ফিলিস্তিনের পাশেই অনেকগুলো খুব কাছাকাছি অবস্থান করছে মুসলিম দেশ। তাদের শাসকদের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি। সেখান থেকে ওই দেয়ালের ওপাশ থেকে যদি জোরে চিৎকার দেয়, এই পাশে শোনা যায়, মানে এমন একটা পরিস্থিতি। তো তারপরও তারা কিন্তু কোনো পদক্ষেপে যাচ্ছে না। কাতারের উপর হামলা হওয়ার পরও একই কারণে বড় কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। তারা ভাবছে যে এভাবেই হয়তো আজীবন ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু আমি সেটা মনে করি না। একে একে ইসরায়েল, আমেরিকা প্রতিটি মুসলিম দেশকে ধরবে এবং তাদের সব কিছু চুষে নেওয়ার পর ছুঁড়ে ফেলবে। আমরা বারবারই দেখেছি যে আরব দেশগুলো বারবারই ট্রাম্পকে, আমেরিকাকে নানাভাবে ঘুষ দিয়ে, নানাভাবে উপহারের নামে ঘুষ দিয়ে তাদের মন জয়ের চেষ্টা করছে। কিন্তু আমরা সর্বশেষ দেখেছি কাতারের আমির ট্রাম্পকে বিমান উপহার দিলেন, বিলাসবহুল বিমান উপহার দিলেন। সেটার প্রতিক্রিয়ায় দেখুন তার দেশে হামলা হলো। এই যে ইসরায়েলের এ ধরনের আচরণ থেকে আমার ধারণা কোনো মুসলিম দেশই বাদ পড়বে না। আস্তে আস্তে একে একে মুসলিম বিশ্বের শক্তিকে শূন্যতে নামিয়ে আনাই হলো তাদের টার্গেট। অলরেডি সেই ইঙ্গিত এবং সেই বাস্তবতা দেখাও গেছে। ইরানের উপর হামলা করার সময় কিন্তু নেতানিয়াহু বলেছিলেন যে পরের টার্গেট হচ্ছে পাকিস্তান। জি জি। কিন্তু এখন চালালো হামলা কাতারে, আবার এদিকে বলা হয়েছে যে এর পরের টার্গেট হচ্ছে তুরস্ক। তো এইভাবে ছাড় দিতে দিতে তো মুসলিম বিশ্বের আর কোনো অস্তিত্বই থাকবে না। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। আপনি দেখুন গাজায় যেভাবে নির্মমতা, নৃশংসতা চালানো হচ্ছে, এটা দেখে যারা মুখ বন্ধ করে রাখে, তারা যে আরো বড় ধরনের, অর্থাৎ পুরো মুসলিম দেশগুলোকে একে একে দখল করে নিলেও চুপ থাকবে, সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এবং আমার তো ধারণা যে কাতারকে যদি দখলও করে নেয়, অন্য মুসলমান দেশগুলো কিছু বলবে না, পাশের দেশগুলো চুপ করে দেখবে। কিন্তু সে জানে না যে পরবর্তী টার্গেট সেই হতে পারে। এখন এই ঘটনা, কাতারের হামলার পর ইসরায়েল কিন্তু বলেছিল যে অন্যান্য দেশেও হামলা অব্যাহত থাকবে। এখন বলছে যে পরবর্তী টার্গেট তুরস্ক হতে পারে, কারণ সেখানে হামাসের নেতারা অ্যাক্টিভ, সেখানে হামাসের দপ্তর আছে। এভাবে শুধু তুরস্ক নয়, একে একে তারা সবগুলো মুসলমান দেশকে যদি পারে কাবু করবে এবং মুসলিমরা
নীরবে নিভৃতে একেবারে শক্তিহীন হয়ে পড়বে যদি তারা ঐক্যবদ্ধ না হয়, ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ না করে এবং এভাবে এই লোক দেখানো কিছু বৈঠক নিন্দাবাদ জানিয়ে তাদের দায়িত্ব শেষ করে। এখন মুসলিম দেশগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার দিতে হবে। হ্যাঁ, আসলে চুপ করে থেকেও তো কোনো লাভ নেই, আমরা তো এর মধ্যে লক্ষ্য করেছি, তাই না? ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলেছিলেন যে তুমি আমাদের সাথে না থাকলেই তুমি দুশমন, সাথে থাকলে তুমি বন্ধু। এখন মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার্থে আমরা যদি এভাবে চুপচাপই থাকি তাহলে তো কি দাঁড়াবে? মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কোন দিকে যাবে? আর মুসলিম বিশ্ব এই পরিস্থিতিতে কি করতে পারে? তাদের করণীয়টা কি? মুসলিম বিশ্বের এখন একমাত্র উপায় হলো নিজেদের মধ্যে একটি লক্ষ্য স্থির করে, অর্থাৎ লক্ষ্যটি হতে হবে যে মুসলিম দেশগুলো বা মুসলমানদের স্বার্থ রক্ষা করা। এই একটা লক্ষ্য, এই এক লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানেই মুসলিম স্বার্থে আঘাত হবে সেখানেই এক সুরে কথা বলে সেটার প্রতিবাদ জানাতে হবে, হুমকি দিতে হবে। এবং মুসলমানদের কাছে অর্থ বলেন, অস্ত্র বলেন, কোনোটি কিন্তু কম নয়। অর্থনৈতিকভাবে এই মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশগুলো অত্যন্ত অগ্রগামী। এই যে কাতারের কথা বললাম, কাতার বিশ্বে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ, নগদ অর্থে সম্ভবত শীর্ষে রয়েছে, মানে 1 নম্বরে রয়েছে। এ ধরনের দেশগুলো যদি একসাথে হয়ে ইসরায়েল আমেরিকাকে উঁচু স্বরে বলে যে তোমরা এই মুহূর্তে আমাদের ভাইদেরকে হত্যা বন্ধ না করলে, গাজাবাসীরকে হত্যা বন্ধ না করলে আমরা আগামীকাল থেকে তোমাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেব অথবা তেল নিষেধাজ্ঞা দেব, তোমাদের জাহাজ এদিক দিয়ে চলতে দেব না, তোমাদের সাথে আমাদের সম্পর্ক যতটুকু ছিল ছিন্ন করব, এ ধরনের হুমকি দিলে আপনি নিশ্চিত থাকেন তারা থামতে বাধ্য। আপনার যুদ্ধে যেতে হবে না, যুদ্ধের আগেই ওরা থেমে যাবে। কারণ নানাভাবে মুসলিম দেশগুলোর উপর নির্ভরশীল ইসরায়েল এবং কি আমেরিকাও। তুরস্ক আমরা জানি যে মুখে অনেক কথা বললেও গোপনে ইসরায়েলকে খাদ্য সামগ্রী সহ, জ্বালানি সহ বিভিন্ন পণ্য সরবরাহ করে যাচ্ছে। এসব পণ্য সরবরাহ যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, আজারবাইজান থেকে যদি তেল সরবরাহ করা না হয়, তাহলে ইসরায়েল এরই মধ্যে অনেক দুর্বল হয়ে যেত। দেখুন, ইয়েমেনের মতো একটি গরিব ছোট্ট দেশ, সেখানে তাদের যে আল মান্দাব প্রণালী, বাবল মান্দাব প্রণালী দিয়ে জাহাজ গেলেই আটকে দিচ্ছে এবং সেটার কারণে ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে। সেটা আপনি আন্তর্জাতিক যে পরিসংখ্যানগুলো তারাই তুলে ধরছে। জাহাজগুলো ঘুরে যেতে হচ্ছে, অনেক বেশি খরচ হচ্ছে এবং তারা পাগল হয়ে গেছে, এই জন্যে ইয়েমেনকে বারবার আঘাত করছে। ইয়েমেন যেখানে যার কোনো অর্থনীতি নাই, যার কোনো প্রভাব নাই, যার কোনো খাদ্যেরই সমস্যা, যে ঠিকমতো যারা খেতে পারে না, তারা এতটুকু করতে পারলে যারা সারা বিশ্বে প্রভাব রাখে, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ওদিকে মালয়েশিয়া, এ ধরনের দেশগুলো, মিশর আছে যে সামরিক দিক থেকে বেশ শক্তিশালী, আপনার পাকিস্তান আছে যাদের পরমাণু অস্ত্র আছে, এসব দেশ যদি একত্রিত হয়ে, পাশাপাশি তো ইরানের কথা বলবই, ইরান এই সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যার যে সামর্থ্য আছে, যেটার উপর পাশ্চাত্য ইসরায়েল নির্ভরশীল, যে দিক থেকে নির্ভরশীল, সেই দিকগুলো স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে যদি হুমকি দেয়া হয় যে তোমরা যে বর্বরতা চালাচ্ছ এই আধুনিক যুগে, এটা আন্তর্জাতিক আইন বলো, আন্তর্জাতিক যে কোনো নীতিমালা বলো, সেটার পরিপন্থী। আপনি জানেন যে এরই মধ্যে জাতিসংঘ ঘোষণা করেছে, তারা নিশ্চিত হয়েছে তদন্তের মাধ্যমে গাজায়
জাতিগত নিধনযজ্ঞ চলছে, শুদ্ধি যেটা অভিযান চলছে। 23 মাস পর তারা স্বীকার করলো। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে 5টা ক্যাটাগরি থাকে এই জাতিগত নিধনযজ্ঞের, তার 4টি সেখানে সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই 5টার একটি যদি হয় তাতেও সেটাকে জাতিগত নিধনযজ্ঞ বলা হয়। সেখানে 4টি ক্যাটাগরি পাওয়া একই গেছে। সাথে চলছে, সেখানে সব ধরনের বর্বরতা চলছে। যদিও আমরা বহু আগে থেকেই বলেছি যে সেখানে জাতিগত নিধনযজ্ঞ চলছে, জাতিসংঘ স্বীকার করেনি, জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করেনি, এখন তারা নিজেরাই স্বীকার করলো। এরপরও আমেরিকা যে কিনা বলছে যে আমরা মানবাধিকার, মানবতার কথা বলি, আমরা নারী অধিকারের কথা বলি, আমরা শিশু অধিকারের কথা বলি, সেই আমেরিকা সেই ঘাতক ইসরায়েলকে পরিপূর্ণ সমর্থন দিচ্ছে। আমরা সেটার প্রমাণ ইরান ইসরায়েল যুদ্ধে দেখেছি। সর্বাত্মক সহায়তা দিয়েছে আমেরিকা, শেষ পর্যন্ত ইসরায়েলের হয়ে আমেরিকায় তারা হামলা পর্যন্ত করেছে প্রকাশ্যে। আর পেছনে তো সব অস্ত্র, অর্থ সব দিয়ে আসছে। এই হলো বিশ্বের মোড়লের অবস্থা। তাহলে এই বিশ্বে যদি আপনি এই যারা শক্তি প্রদর্শন করে তাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের হুমকি না দেন, এটা সমাধান হবে না। কখনোই চুপ হবে না। করে বসে বসে সহ্য করলে সবাই শেষ হয়ে যাবে। সেটার সদ্ব্যবহার করবে তারা, সবসময় করেও এসেছে। আসলে মুসলমানদের সমস্যাটা কি এভাবে বলা ঠিক হবে কিনা, আসলে ইমানি শক্তি যদি না থাকে জি তাহলেই এই সমস্যাগুলো হয়। জি জি বদর যুদ্ধের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। মাত্র 313 জন সাহাবী ছিলেন। এই 313 জন সাহাবী 10,000-এর উপরে এই কাফের বাহিনীর বিরুদ্ধে লড়ে যুদ্ধে জিতেছেন। জি। কিসের বলে? অথচ মুসলমানদের এখনকার অবস্থা কিন্তু সেই লেভেলে নাই। এখন ইরানের মতো শক্তি আছে, তুরস্ক আছে, পাকিস্তানের মতো পরমাণু শক্তিত দেশ আছে। তারপরেও কেন তারা এই গাজার নৃশংসতা দেখার পরেও, সারা মুসলিম এই দেশগুলোর উপরে ইসরায়েলের এই নৃশংসতা দেখার পরেও সমস্যাটা কোথায়? কেন একত্রিত হতে পারছে না? জি, ওই তো একটা আপনি বললেন ইমানি শক্তি, এবং এর মূলে রয়েছে আসলে শাসক গোষ্ঠী। শাসকদেরকে এমনভাবে সেখানে বসিয়ে রাখা হয়েছে, এমন চিন্তাধারা, এমন চিন্তা চেতনার শাসক গোষ্ঠী এসব দেশ নিয়ন্ত্রণ করছে, যারা ইসলামকে বা ইসলামের যে স্বার্থ সেটাকে কখনোই প্রাধান্য দেয় না, প্রায়োরিটি পায় না তাদের কাছে। নিজেদের তাদের ভোগ বিলাসিতা, তাদের ক্ষমতাটা ধরে রাখাটাই তাদের মূল বিষয়। সেখানে ইমানি শক্তি, সেখানে ইসলামের যে দিক নির্দেশনা, সেগুলো তাদের কাছে কখনোই গুরুত্ব পায়নি। তারা ভাবে যে যুদ্ধ বাঁধলে তো আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি, আমাদের ক্ষমতা নষ্ট হতে পারে, আমরা মারা যেতে পারি, মৃত্যু হতে পারে। এ ধরনের ভয় তাদেরকে সবসময় আঁকড়ে ধরে আছে। আর এই যে বললেন ইমানি চেতনা, ইমানের যে উপস্থিতি, এইটা থেকে তো জিহাদি চেতনা আসে, অর্থাৎ শহীদ হওয়ার যে প্রেরণা, সেটা ইসলাম থেকেই তো এসেছে। আমি আলোচনার প্রথমেই যে উমর মুখতারের কথা বললাম, তার যে জীবন সংগ্রাম আপনি যদি পর্যালোচনা করেন, নিশ্চয়ই আপনি ভালো জানেন, দেখবেন যে মরুসিংহ, জি, মরুসিংহ নামে খ্যাত এই উমর মুখতার কিভাবে প্রতিরোধ সংগ্রাম চালিয়েছেন। ফাঁসির কাষ্টে দাঁড়িয়ে তিনি হেসেছেন, বলেছেন আমি কোনোভাবে মাথা নত করব না। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আপনার যে প্রতিরোধ সংগ্রামী, আপনার নেতৃত্বে যারা যুদ্ধ করছে, সেসব যুবকদেরকে, সেসব লোকদেরকে একটি চিঠিতে বলে যান যে তোমরা যুদ্ধ থামাও, তাহলেই আপনাকে আর ফাঁসিতে ঝুলতে হবে না, আপনি বেঁচে থাকতে পারবেন। তিনি সাথে সাথে প্রত্যাখ্যান করেছেন, হাসি মুখে বিদায় নিয়েছেন এবং শহীদ হয়েছেন। তিনি জানতেন শাহাদাতের মূল্য কি, পুরস্কার কি। আজকে আমাদের মুসলিম বিশ্বে এই চেতনাটা নষ্ট হয়ে গেছে। যদিও আমরা দেখতে পাচ্ছি, নানা জায়গায় দেখতে পাচ্ছি, গাজায় প্রতিনিয়ত মানুষ শহীদ হচ্ছে, তবুও কিন্তু মাথা নত করছে না। এক বিস্ময়কর বিষয়, গাজাবাসীর মধ্যে যে শহীদি চেতনা দেখা গেল, যে ইমানি চেতনা দেখা গেছে, এটা অন্য জায়গায় অনেকটাই কম। আমরা কিছু কিছু দেশে দেখতে পাচ্ছি
আমরা মুসলিম দেশগুলোর জনগণের মধ্যে কিন্তু সেই চেতনা অনেকটাই দেখতে পাচ্ছি, কিন্তু শাসকরা যারা এখন সিদ্ধান্ত নেবেন, কারণ হলো এখন যে পরিস্থিতি, জনগণের তো চেতনা দিয়ে কাজ হচ্ছে না। কারণ একটি রাষ্ট্র বা গোটা মুসলিম উম্মার সিদ্ধান্ত তখনই আসবে যখন রাষ্ট্রের যে নায়ক, রাষ্ট্রের যারা সরকার, সরকারগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, তাদের সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে বা জনগণকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এই সংগ্রামে সামিল করতে হবে। সেটা যদি রাষ্ট্রের পক্ষ থেকে না থাকে, সরকারের পক্ষ না থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব না। আমি আপনি এক দুইজন বা জনগণ একটু চেতনাধারী হলেও আমরা দেখছি সবাই কিন্তু রাজপথে নামছে, তারা নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে। আপনি বিভিন্ন সাক্ষাৎকারে আপনি যে একজন মানুষের সাথে কথা বলেন, দেখবেন তারা ভীষণ এখনই গিয়ে এটার প্রতিবাদ করতে চাচ্ছে, যুদ্ধে অংশ নিতে চাচ্ছে, কিন্তু সরকারি কোনো উদ্যোগ নেই, সরকারের পক্ষ থেকে সে ধরনের কোনো চেতনা নেই। এবং গাজাবাসী মারা যাচ্ছে, ভাবছে যে তাদের সেখানে তারা নিঃশেষ হয়ে গেলে তারা বেঁচে থাকতে পারবে, তাদের দিকে সেই শয়তানি শক্তির চোখ পড়বে না। কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। যারা এই গাজাবাসীকে, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ ধরনের নৃশংসতা চালাচ্ছে, নিধনযজ্ঞ চালাচ্ছে, একটি জাতিকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, তারা কিন্তু গোটা মুসলিম বিশ্বের বিরোধী, গোটা মুসলমান শক্তিকেই, মুসলিম শক্তিকেই মুছে দিতে চায়। তাদের লক্ষ্য কিন্তু এমন নয় যে শুধু গাজাবাসী বা ফিলিস্তিনকে পুরোপুরি দখলে নিতে পারলেই হয়ে গেল। এরপরে তাদের টার্গেট অন্য দেশগুলো হবে। এবং ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল যে পরিকল্পনা, সেটা আমরা জানি যে পুরো এই মুসলিম অঞ্চল দখলে নিয়ে ইসরায়েলের আধিপত্য কায়েম করা তাদের একটি সুদূর প্রসারী লক্ষ্য। সে লক্ষ্য নিয়ে কিন্তু এগোচ্ছে এবং সেখানে আমেরিকা, এমনকি ইউরোপের অনেক দেশই সহযোগিতা করছে। সোহেল, আমরা যদি সাম্প্রতিক 9/11 থেকেও যদি ধরি, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, এরপরে সিরিয়া, এরপরে আপনার এখন ইরানেও সাহস করলো, তারা দুঃসাহস করলো, তারপরে ইয়েমেন, এরপরে কাতারেও তারা হামলা করলো, যেটা আমরা কল্পনাই করি নাই, এখন আবার হুমকি দিল তুরস্ককে। তার মানে আপনি যেটা বলছেন, এক এক করে সবাইকে ধরবে এবং মুসলিম বিশ্বকে নিশ্চিহ্ন করে দেওয়াই তাদের টার্গেট। কিন্তু আমরা যদি এই ইরানের উপরে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের ঘটনাটা যদি একবার একটু দেখি, সেখানে তো মুসলিম বিশ্বের একটু নড়ে চড়ে বসার কথা। কারণ ইরান যেভাবে ইসরায়েলকে মোটামুটি গাজার মতোই করে দিয়েছে, আরও এক সপ্তাহ যদি চলতো তাহলে হয়তো নিশ্চিহ্নই হয়ে যেত। তারপরে পাকিস্তান তো একটা মুসলিম দেশ এবং তারা পরমাণু শক্তিধর একটা রাষ্ট্র। এরপরে আমাদের সব দেশেরই তো মোটামুটি আগে যে ভয়টা ছিল যে বিদেশিরা হামলা করবে, আমেরিকার সাথে এই জন্য ভালো সম্পর্ক রাখে। ইরানের এই হামলা বা পাল্টা হামলার ঘটনার পর তো তাদের এই বিশ্বাসটা অন্তত হওয়া উচিত ছিল যে আমরা এখন আর ততটা দুর্বল নই, কারণ ও তো আমাদের ভাই, ভিতরে যাই থাকুক না কেন মুসলমান, তো তারপরও হচ্ছে না। সমস্যাটা কোথায়? না, আপনি ঠিক বলেছেন যে ইরান যখন এগিয়ে এলো এবং ইরান ভালোই জবাব দিয়েছে, এটা সবাই স্বীকার করছে, সারা বিশ্ব স্বীকার করছে, তখন অন্য দেশগুলোর এগিয়ে আসা উচিত ছিল। এমনকি অন্তত ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের পর মুসলিম দেশগুলো যারা ভয় পেত, তাদের সুরে একটা পরিবর্তন লক্ষ্য করা উচিত ছিল, অর্থাৎ পরিবর্তন আসা উচিত ছিল। পাকিস্তান বলছিল, পাকিস্তান কিছুটা সাহস দেখিয়েছে, বিভিন্ন বিবৃতি দিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে এবং নানাভাবে সাপোর্ট দেবে বলে জানিয়েছে। কিন্তু অন্য দেশগুলো যারা আগেও ভয় পেত, ইরানের সাথে যুদ্ধের পরও, ইসরায়েলের যুদ্ধের পরও কিন্তু তাদের ভয় কাটেনি, কাটা উচিত ছিল। তারা যখন দেখলো যে ইসরায়েলকে নতজানু করা যায়, 12 দিনে ইসরায়েলকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যায় যে তারা নিজের থেকেই যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয় এবং নানা
মহলে দেন দরবার করতে বাধ্য হয় যাতে যুদ্ধ বন্ধ করা হয়। এমন অবস্থায় মুসলিম দেশগুলো নতুন শক্তি সঞ্চারিত হওয়া উচিত ছিল মুসলিম দেশগুলোর মধ্যে, কিন্তু আমরা সেটা দেখিনি। এটার কারণ হলো যে আমি প্রথমেই যেটা বলেছি যে শাসক শ্রেণী তারা অত্যন্ত ভীতু এবং তারা কোনোভাবেই ক্ষমতার মসনদ থেকে সরতে রাজি নয়। তারা ভাবছে যে এখানে আমেরিকা যদি আমাদের উপর নারাজ হয় তাহলে আর আমরা ক্ষমতায় থাকতে পারবো না। আর দেশের জনগণ যাই চাক না কেন সরকারগুলো গুরুত্ব দিচ্ছে না, কারণ তারা ভাবছে যে ক্ষমতার কলকাঠি তো নাড়ছে আমেরিকা, ক্ষমতার চাবিকাঠি সেখানে, জনগণ তো কিছু না। এইসব কারণে জনগণ ফিলিস্তিনদের পক্ষে সমর্থন দিলেও তাদের কথায় বার্তায় কাজে কর্মে মিছিল মিটিংয়ে রাজপথে নানা সেমিনারের মাধ্যমে বলেন সমাবেশের মাধ্যমে বলেন সেগুলোর প্রভাব রাষ্ট্রযন্ত্রে বা শাসক শ্রেণীর উপর পড়ছে না। তারা ভাবছে জনগণ যাই বলুক, ক্ষমতায় থাকা না থাকার বিষয়টা কারণ আছে, কারণ তারা আমেরিকা থেকে নির্ধারিত হবে। তারা তো আসলে জনগণের প্রতিনিধিত্ব করে না। রাজনৈতিক শাসন ব্যবস্থাটা তো এইরকম, জনগণ কি ভাবলো না ভাবলো তাতে কিছুই যায় আসে না। সোহেল ভাই, একটা বিষয়ে আমরা শুনছি এবং মাঝে মাঝে বিশ্ব গণমাধ্যমে দেখছি পাল্টাপাল্টি কথা। একটা হলো যে ইসরায়েল আবার ইরানে হামলা চালাতে পারে, নভেম্বরের মধ্যেই হামলা করতে পারে, বা এরকম অনেকে আবার টাইম লাইনও বেঁধে দিচ্ছেন। আবার উল্টো কথাটাও শোনা যাচ্ছে ইরান যে কোনো মুহূর্তে আবার ইসরায়েলে হামলা চালাতে পারে, এই ধরনের একটা কথাও কিন্তু আকার ইঙ্গিতে শোনা যাচ্ছে। বাস্তবতাটা আসলে কি? আসলে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এখনো ইসরায়েল এবং ইরানের মধ্যে, প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে এক ধরনের উত্তেজনা চলছে। তবে ইরান ওই হামলার পরই বলেছে যে আমরা নিজে থেকে হামলা করব, ইসরায়েলে কিন্তু হামলা করব না, এটা ইরান ঘোষণা দিয়েছে। তবে ইরানের নীতির অংশ, হ্যাঁ নীতির অংশ, ইরান আক্রান্ত না হলে হামলা করবে না। তবে ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। ইসরায়েল যেহেতু হামলা করা বা যুদ্ধ করা নেশায় পরিণত হয়েছে, সে কারণে যে কোনো সময় আবার ঝাঁপিয়ে পড়তে পারে। তারা যখন ভাববে যে ইরানের সাথে হয়তো জিতে যেতে পারে বা ইরান তাদের জন্য আরও বেশি হুমকি হয়ে দাঁড়াচ্ছে যদি মনে করে, সেক্ষেত্রে তারা হামলা করতে পারে। কিন্তু আমরা 12 দিনের যুদ্ধে ইরানের যে ভূমিকা দেখেছি, শেষ দিকে ইরান যেভাবে নাস্তানাবুদ করেছে ইসরায়েলকে, সেই হিসাবে হামলা করার কথা না আমরা বাস্তব যদি হিসাব নিকাশ করি। কারণ ইসরায়েল 12 দিনে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তাদের নানা পরিসংখ্যানে, সেই ক্ষতি যদি কয়েক মাস যুদ্ধ চলে অনেক বড় আকারের হবে এবং ইসরায়েলের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। গেছিল তো, হ্যাঁ, এমনকি বিশেষজ্ঞরা মনে করেন যে আর কয়েক সপ্তাহ যুদ্ধ চললে ইসরায়েল অচল হয়ে যেত আমেরিকার সহযোগিতা সত্ত্বেও। এই কারণে আমার কাছে মনে হয় যে ইসরায়েল নতুন করে আর হামলা করবে না, অন্তত ইরান করার সাহস করবে না। হ্যাঁ, কারণ ইরানের দুইটা পজিটিভ দিক আছে। একটা হলো ইরান সাহসী, আরেকটা হলো যে ইমানি শক্তি আছে মানুষের মধ্যে। সব মানুষ বলবো না, একটা শ্রেণী জিহাদি চেতনায় সবসময় কাজ করেন, তাদের মধ্যে সবসময় জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার প্রমাণ আমরা দেখেছি। তারা জিহাদি চেতনা লালন করে চলেছেন, সেটা বিভিন্ন ফ্রন্টে নানাভাবে দেখা গেছে। এই যে যারা শহীদ হতে চান শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াই করে, তাদের কথা ইসরায়েল ভালো করে জানে। এই যুদ্ধ যেটা হয়েছে বিমানের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, এই যুদ্ধ যদি কোনোভাবে সামনাসামনি লড়াইয়ে পরিণত হয় তাহলে ইরানি যে জিহাদি চেতনায় উদ্বুদ্ধ যোদ্ধা, এরা তাদেরকে কিন্তু একেবারে নিঃশেষ করে দেবে। এমনকি সে ধরনের পরিস্থিতি যে কোনো সময়
তৈরি হতে পারে, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়। সেই কারণে আমার মনে হয় না ইরানের সাথে আর নতুন করে ইসরায়েল লাগতে আসবে। আর এরই মধ্যে আমরা যতটুকু জানি যে ইরান তার অস্ত্রাগার সমৃদ্ধ করছে। আমরা 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের কাছে রয়েছে বলে শুনতে পাচ্ছি। এমনকি এমন কিছু অস্ত্রের কথা এখন আসছে যেগুলো ইরান 12 দিনের যুদ্ধে ব্যবহার করেনি, এবং যে অস্ত্রগুলো অন্যদের কাছে নেই, নতুন ধরনের অস্ত্র। এ ধরনের খবর তো ইসরায়েল আমাদের চাইতেও ভালো জানে, তাদের গোয়েন্দা বাহিনী সবসময় এসব নিয়ে কাজ করছে। আমেরিকা আমাদের চাইতে ভালো জানে, আমরা তো আর ভেতরের খবর সেভাবে জানি না। তাদের গোয়েন্দা বাহিনী, তাদের যে বিভিন্ন ইউনিট, তারা এইসব তথ্য দেখা যাবে যে আমাদের চাইতে আগে সংগ্রহ করে। ফলে এ ধরনের তথ্যগুলোর ভিত্তিতে যদি বলি, তাহলে ইরানের সাথে নতুন করে আর লাগতে আসার কথা না। এবং ইরানও এইবার সেভাবেই প্রস্তুতি নিচ্ছে যে যুদ্ধ যদি হয় দীর্ঘমেয়াদী যুদ্ধে যাবে। আর ওইবার ট্রাম্পের ধোঁকা খেয়ে অপ্রস্তুত অবস্থায় তারা আক্রান্ত হয়েছিল, কয়েকদিন ভালো মতো জবাবই দিতে পারেনি। কারণ অপ্রস্তুত অবস্থায় যে কেউ যত বড় শক্তিই থাক, তাকে যদি ঠাস করে পেছন দিক দিয়ে আক্রমণ করা হয়, তার জন্য কিন্তু পাল্টা ঘুরে দাঁড়ানো একটু কঠিন হয়ে দাঁড়ায়। এখন ইরান সদা প্রস্তুত, সব সময় যে কোনো হামলা হলে সাথে সাথে তারা কিন্তু জবাব দিতে পারবে, এবং সেই জবাবটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। 12 দিনের যে যুদ্ধটা হলো, সে যুদ্ধটা তো আসলে লাগার কথা ছিল না। আলোচনা চলছিল, আলোচনায় পক্ষে বিপক্ষে বহু রকম যুক্তি আসছে, পরবর্তী আলোচনায় হয়তো কোনো একটা সমাধান বেরিয়ে আসতো। কিন্তু এভাবে আগ বাড়িয়ে ইসরায়েল হামলা করবে, এটা তো আসলে কল্পনারই বাইরে ছিল। সেজন্য হয়তো ইরান অনেকটা অপ্রস্তুত ছিল। কিন্তু সামনের দিকে যদি যুদ্ধ লাগে, ইরান তো বোধহয় আগের মতো আর অতটা মানে নিষ্পৃহ থাকবে না, নিশ্চয়ই সেই রকম প্রস্তুতি নিয়েই আছে। এবং আমরা এর মধ্যে শুনেছি যে সমুদ্রের নিচেও তাদের ড্রোন সিটি একটা হলো কিছুদিন আগে, খবর পেলাম। আর মিসাইল সিটির তো অভাবে নেই। তো সামনের দিকে যদি ইসরায়েল কোনো রকমের আবার কোনো ভুল করার চেষ্টা করে, তাহলে হয়তো তাদের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। কিন্তু দুঃখজনক একটা ব্যাপার হলো, 12 দিনের যুদ্ধের ঘটনায় বিশ্বব্যাপী যাদের সাথে ইরান মোটামুটি বাণিজ্য করে বিভিন্নভাবেই, বহু রকমের বাণিজ্য আছে তাদের, তারা একটু ভয়ে ভয়ে আছে যে যদি আবারও এরকম হামলা হয়, বাণিজ্যের তো অনেক মিলিয়ন মিলিয়ন ডলারের একটা ব্যাপার থাকে। সেই কারণে অনেকের মধ্যেই এই ব্যবসায়িক এক ধরনের স্থবিরতা দেখা দিচ্ছে। আমরা কি বলতে পারি যে আসলে এরকম কোনো ভয়ের কিছু নেই? যেগুলো হচ্ছে এগুলোও কিন্তু মিডিয়ার একটা প্রোপাগান্ডা, বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়ার। জি, ইরানকে সবসময় বাকি বিশ্বের সাথে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে আমেরিকা, ইসরায়েল বা ইউরোপ, সবাই সবসময় চেষ্টা করেছে যাতে ইরানের অর্থনীতি শক্তিশালী হতে না পারে। প্রোপাগান্ডা আগেও ছিল, এখনও আছে, এবং ইরানে যাতে বিনিয়োগ না হয় এজন্য নানা ধরনের গল্প গুজব সবসময় তৈরি করা হয়েছে। আমরা নানাভাবে নানা কৌশলে ইরানের অর্থনীতিকে দুর্বল করার ষড়যন্ত্র সবসময় দেখে এসেছি। আপনি যে কথা বললেন সেটাও তারই অংশ। আর স্বাভাবিকভাবেই যুদ্ধের একটা আশঙ্কা এই অঞ্চলে সবসময় ছিল, এখনো আছে। এমন নয় যে শুধু ইরানের সাথে, এই যে কাতারের সাথে এক ধরনের সংঘাত তৈরি হতে যাচ্ছিল, তুরস্ককে হুমকি দিচ্ছে, সেখানে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে, লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, তিউনিসিয়া হামলা চালালো সেই ফ্লোটিলায়, এদিকে আমরা সিরিয়ায় নিয়মিত হামলা চালাতে দেখছি। এই অঞ্চলটা একটু উত্তেজনাকর, কারণ এখানে ইসরায়েলের অস্তিত্ব এই উত্তেজনার উৎস। ইসরায়েল যতদিন আছে ততদিন এই অঞ্চলে মনে হয় না যে শান্তি ফিরে আসবে। সে কারণে
এই ব্যবসায়ীদের যে আশঙ্কা, এটা সবসময় আমি মনে করি ছিল। এরকম না যে এই 12 দিনের যুদ্ধের কারণে এই আশঙ্কা তৈরি হয়েছে। তবে এ কথা কেউ জোর দিয়ে বলতে পারবে না যে ইরান ইসরায়েলের মধ্যে আর সংঘাত হবে না, কারণ ইসরায়েলকে আমি মনে করি যুদ্ধের নেশায় পেয়ে বসেছে। কাতারে যখন হামলা করলো, এর 72 ঘন্টার মধ্যে কিন্তু ইসরায়েল আরও 5টি দেশে হামলা করেছিল। সেই কথা আমরা সবাই জানি। সেটা লেবাননে সে সময় হামলা করেছে, ইয়েমেনে হামলা করেছে, তিউনিসিয়ায় হামলা করেছে, সিরিয়ায় হামলা করেছে, ফিলিস্তিনের গাজায় হামলা করেছে। অর্থাৎ একটা মানে যুদ্ধের মধ্যেই সে আছে, মানে যুদ্ধ ছাড়া মনে হয় তার ভালোই লাগে না। তো এ ধরনের একটা মানে দানবীয় শক্তি, যার লক্ষ্য হলো অশান্তি, পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রাখা, সেই শক্তি যখন এই অঞ্চলে যতদিন আছে ততদিন আসলে কেউ বলতে পারবে না যে এই অঞ্চলে যুদ্ধ হবে। নিরাপদ এই অনিরাপত্তার উৎস হলো ইসরায়েল এবং তার প্রধান সহযোগী আমেরিকা। নেতানিয়াহুর কিন্তু আরেকটা সমস্যাও আছে যুদ্ধ চালিয়ে যাওয়ার, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানি। সেটা হলো যে তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক দুর্নীতির বিচার হচ্ছে সে দেশে। এখন যতদিন যুদ্ধ হবে ততদিন তো সে বিচার থেকে মোটামুটি একটু রিলিজ পায়। এই কারণে যুদ্ধ না লাগানো ছাড়া তার কোনো উপায় নেই। তাকে হয় জেলে যেতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, অথবা এই ধরনের আনরেস্ট তৈরি করে তাকে টিকে থাকতে হবে। এর কোনো বিকল্প নাই। কিন্তু মুসলিম বিশ্ব আর কতকাল এভাবে চেয়ে চেয়ে দেখবে? দেখুন, মুসলিম বিশ্ব গাজা ইস্যুতে যে নিষ্ক্রিয়তা দেখিয়েছে, আমার কাছে মনে হয় যেন মুসলিম বিশ্বের জন্য বড় দুর্ভাগ্য অপেক্ষা করছে, বড় শাস্তি অপেক্ষা করছে। এখনো যদি মুসলিম দেশগুলো কিছু না করে, সচেতন না হয়, তাহলে মুসলিম বিশ্বের জন্য আরও দুঃসংবাদ আছে, আরও বেশি পিছিয়ে পড়বে। এখন যতটুকু শক্তি আছে সেই শক্তিকে দ্রুত কাজে লাগাতে হবে। এখন দেখুন, এই যে গাজাতে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলো নীরব নিভৃত থাকার পাশাপাশি আরেকটা ষড়যন্ত্রে কিন্তু এক ধরনের মদত দিয়ে যাচ্ছে। সেটি হলো যে দ্বিরাষ্ট্রভিত্তিক যে সমাধান, ইরান সম্প্রতি সেখানে ভোট দেয়নি। এর কারণ হলো এই দ্বিরাষ্ট্রভিত্তিক যে সমাধান, এটাও একটা পাশ্চাত্যের ষড়যন্ত্র হয়ে গেল। হ্যাঁ, এখানে আপনি ইসরায়েলকে স্বীকার করে নিলেন যে ইসরায়েল অবৈধভাবে মানুষ হত্যা করে সেখানে ঘরবাড়ি তৈরি করে রাষ্ট্র ঘোষণা করেছে। সেই রাষ্ট্রকে স্বীকার করে নিয়ে আপনি আবার ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লোভ দেখিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং একটা মূলা ঝুলিয়ে রাখছে। এই যে প্রস্তাব, এসব শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদে গিয়েও কিন্তু টিকবে না, আমেরিকা ভেটো দিয়ে দিবে। আর এই দ্বিরাষ্ট্রভিত্তিক যে সমাধান, ইরান যে ভোট দেয়নি, এর একটি প্রধান কারণ হলো যে এটা অন্যায়কে, অর্থাৎ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। আর ইরান মনে করে যে ফিলিস্তিনে যারা ছিল অতীতে, সেটা ইহুদি, খ্রিস্টান, মুসলমান যারাই থাকুক না কেন, তাদের সবার ভোটের মাধ্যমে, একটা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে ফিলিস্তিনের রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে। সেখানে পরবর্তীতে যেসব ইহুদি এসেছে, দখলদাররা এসেছে, তারা ভোট দিতে পারবে না। এবং এই গণভোটের মাধ্যমে এই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে রাজনৈতিক ব্যবস্থার, এবং সেই রাজনৈতিক ব্যবস্থার সিদ্ধান্ত নেবে যে এখন যে দখলদার ইহুদিরা আছে এদের কি হবে, এদেরকে কি এই দেশে থাকতে দেওয়া হবে নাকি তাড়িয়ে দেওয়া হবে। এই কারণেই কিন্তু এই যে বাংলাদেশেও একটা অনেকের মধ্যে এক প্রশ্ন দেখা দিয়েছে যে কেন ইরান দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে রায় দিচ্ছে না, গেল না। এটার কারণ হলো যে ইরান এ ধরনের অন্যায়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চায় না। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া মানেই একটা অন্যায়কে, অবৈধ প্রতিষ্ঠাকে স্বীকৃতি দেয়া। না, এটা আমি যদি এইভাবে বলি সংক্ষেপে, যে ধরেন আমি আপনার ঘরে হামলা চালালাম,
জি। হামলা চালানোর পর আপনাদেরকে ব্যাপকভাবে মার দিলাম, এখন গ্রামের চেয়ারম্যান এসে বললো যে আচ্ছা ঠিক আছে মারামারি করে না, অর্ধেক তোমার অর্ধেক তার। এই ব্যাপারটা তো ঠিক এইরকম ফিলিস্তিনে ঠিক তাই হচ্ছে। হ্যাঁ। এবং কিছু কিছু মানুষ হাততালি দিচ্ছে, কিছু কিছু রাষ্ট্র ভাবছে এটাই মনে হয় বিরাট সমাধান, সবচেয়ে ভালো সমাধান। কিন্তু এটা যে সমাধান না, এবং এর পেছনে যে ষড়যন্ত্র কাজ করছে, একটি অন্যায়কে স্বীকার করে নিয়ে তাদেরকে বেশি অংশ দিয়ে দেয়া হচ্ছে, এবং এই এখন মূলা ঝুলিয়ে মুসলমানদেরকে একটু শান্ত করার চেষ্টা চলছে, আর কিচ্ছু না। হ্যাঁ সেটা। তো সোহেল ভাই, আমরা খোলা দৃষ্টির একেবারেই শেষ প্রান্তে এসে গেছি। আমরা মুসলিম বিশ্বে দুই ধরনের কর্মী বাহিনী বা যাই বলেন না কেন, জাতি বা প্রবণতা লক্ষ্য করছি। একটা হলো ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, তার ইয়েমেনের আনসারুল্লাহ বা এরকম আরও যারা আছে, এরা অপরিণামদর্শী হয়ে আল্লাহর উপর ভরসা রেখে জিহাদের ময়দানে নেমে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যাচ্ছে। আরেকটা গোষ্ঠীকে আমরা দেখতে চাই যারা সরকারিভাবেও যারা অনেক শক্তিশালী, তারা কিন্তু চেয়ে চেয়ে দেখছে মুক্তিটা আসলে কোন পথে। না, মুক্তি অবশ্যই প্রথম সারির যারা, অর্থাৎ মুসলমান মানে আপনাকে পরকালে বিশ্বাস থাকতে হবে, আপনার শাহাদাতের যে পুরস্কার সেটার উপর বিশ্বাস থাকতে হবে। মানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চুপ করে বসে থেকে বিজয়ের কোনো সম্ভাবনা, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে চুপ করে থাকার কোনো অপশন নেই। সেটা যেভাবেই হোক প্রতিবাদ জানাতে হবে। এখন যে পরিস্থিতি, সেটা অস্ত্রের মাধ্যমে সংগ্রাম, অর্থাৎ সামরিক সংগ্রামের দিকে চলে গেছে। এখন সবারই প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে, এবং সেটাই সমাধান। মৃত্যু যদি আসে সেটা শহীদি মৃত্যু হবে, আল্লাহর কাছে পুরস্কৃত হবে। আর যদি গাজী হতে পারে, জিততে পারে, এই জগতেও পুরস্কার আছে, ওই জগতেও আছে। এই চেতনা থেকে সরে আসার কারণেই আজকে মুসলমানদের এই জিল্লতি, অর্থাৎ অপমান, অপদস্থ হচ্ছে গোটা মুসলিম বিশ্ব। সোহেল ভাই চমৎকার বললেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে খোলা দৃষ্টিতে সময় দেওয়ার জন্য। আর দর্শক মণ্ডলী, ডক্টর সোহেল আহমেদ ভাই সবশেষে যে বাক্যটি বললেন, এটাই আসলে চূড়ান্ত কথা। আমরা শহীদি তামান্না নিয়ে পরকালীন মুক্তির লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এই জীবন তো আমাদের আসলে ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে এসেছি আমাদের শস্য ফলানোর জন্য। এই শস্যের চূড়ান্ত যেই লক্ষ্য, সেটা হলো আমাদের পরকালীন মুক্তি। আর সেই পরকালীন মুক্তি কোনোভাবেই আপনার অপশক্তির বিরুদ্ধে চুপ করে বসে থাকার মধ্যে নেই। আমরা যদি সত্যের পথে থেকে আমাদের জীবন বাজি রেখে ঈমানকে সঙ্গী করে এগিয়ে যাই, সেই পথে যদি আমরা শহীদ হতে পারি, সেটাই হবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে খোলা দৃষ্টির পরবর্তী আসরে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।